আজ মহামান্য কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দক্ষিণ 24 পরগনা প্রাইমারি 2009-এর যে শুনানি সম্পন্ন হলো সেটি সম্পর্কে আমি আপনাদের সামনে কিছুটা আলোকপাত করতে চাইছি। শুনানির শুরুতেই মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিপিএসসির আইনজীবীর কাছে জানতে চান যে কেন 15 বছর ধরে সাউথ 24 পরগনাস প্রাইমারি 2009 এরা এখনও বঞ্চিত আছে। এর উত্তরে পর্ষদ এবং ডিপিএসসির আইনজীবী জানান যে না স্যার, এদের 1834টি সিট ছিল এবং সেই সিটে অর্থাৎ সেই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, আর একটিও নিয়োগ তারা দিতে পারবেন না। তখন পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবী ছিলেন তারা জানান যে না স্যার, এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনা প্রাইমারি 2009-এর নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি। তখন ডিপিএসসির আইনজীবী যিনি ছিলেন তিনি জানান যে না, আমরা 1834টি শূন্য পদে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দিয়েছি এবং তার প্রমাণও তাদের হাতে আছে। তখন পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী মারফত জানানো হয় যে না, এখনও পর্যন্ত অনেকগুলি নন জয়নিং সিট পড়ে আছে, কিন্তু সে কথা মানতে নারাজ ডিপিএসসি নিযুক্ত আইনজীবী। তখন পিটিশনারদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থাকে যে স্যার, প্রথম যে 1506 জনের লিস্ট পাবলিশড হয়েছিল সেখানে প্রচণ্ড পরিমাণে ঘাপলা হয়েছিল, এক কথায় ঘাপলা হয়েছিল বা দুর্নীতি হয়েছিল। সেটা কিভাবে দুর্নীতি হয়েছিল তার কারণ হলো, দ্বিতীয় যখন মেরিট লিস্ট প্রকাশ করা হয় সেক্ষেত্রে প্রথম যে মেরিট লিস্ট ছিল সেই মেরিট লিস্টে যে নাম্বার বা কাট অফ নেমেছিল, দ্বিতীয় মেরিট লিস্টে অর্থাৎ রিকাস্ট প্যানেল একটা বের করা হয়েছিল, সেই রিকাস্ট মেরিট লিস্টে দেখা গেল 288 জনের নাম্বার প্রথম মেরিট লিস্টের চেয়ে অনেক বেশি ছিল। এটা কিভাবে সম্ভব? তাহলে প্রথম প্যানেলটি বা প্রথম যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেটা দুর্নীতিগ্রস্ত ছিল বলেই যে রিকাস্টিং মেরিট লিস্ট বা রিকাস্টিং প্যানেল যেটা বেরিয়েছে সেটা দুর্নীতি ঢাকার জন্য আবার প্রকাশ করা হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় যে প্রথম মেরিট লিস্টে দুর্নীতি ছিল, তবেই তো প্যানেলটি দ্বিতীয় মেরিট লিস্ট যেটা বেরিয়েছিল সেটা রিকাস্টিং প্যানেল হিসাবে তারা বের করতে পেরেছেন। তারপরে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিপিএসসি নিযুক্ত আইনজীবীর কাছে জানতে চান যে প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্টে কোনো নন জয়নিং সিট পড়ে রয়েছে কিনা, এবং যদি পড়ে থাকে সেই সংখ্যাটি ঠিক কত। সেই তথ্যটি ডিপিএসসি নিযুক্ত আইনজীবী সঠিকভাবে জানাতে পারেননি মহামান্য বিচারপতিকে। মহামান্য বিচারপতির কাছে এর ফলে তিরস্কৃত হন ডিপিএসসির আইনজীবী এবং তিনি প্রচণ্ড রেগে যান যে আপনারা কোর্টে এসছেন কোনো রকম প্রুফ ছাড়া এবং কতগুলো নন জয়নিং সিট রয়েছে সেটাও আপনারা বলতে পারছেন না। তখন পিটিশনারদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানান যে না স্যার, প্রথম মেরিট লিস্টে প্রায় 576 নন জয়নিং রয়েছে এবং দ্বিতীয় যে মেরিট লিস্ট পাবলিশড হয়েছে অর্থাৎ রিকাস্ট প্যানেল যেটা বেরিয়েছে, দ্বিতীয় যে রিকাস্ট প্যানেল বেরিয়েছে সেখানে প্রায় 100+ ক্যান্ডিডেট নন জয়নিং রয়েছে। সুতরাং এই সংখ্যাটা প্রায় 700-র কাছাকাছি। এই সংখ্যাটা আমাদের পূরণ করা হোক। ডিপিএসসি নিযুক্ত আইনজীবী জানান যে তাদের হাতে খুব একটা নন জয়নিং সিট পড়ে নেই, কিন্তু পিটিশনার রয়েছে অনেক বেশি, সেক্ষেত্রে তারা কি করবেন? তখন বিচারপতি রাজাশেখর মান্থার জানান যে প্রায় সংখ্যাটা তিনি জিজ্ঞাসা করেন যে ঠিক কতজন পিটিশনার রয়েছে, তো সেই সংখ্যাটা জানা গেল প্রায় 1200-র কাছাকাছি। তাহলে 1200-র কাছাকাছি পিটিশনার এবং নন জয়নিং সিট পড়ে রয়েছে আমাদের পিটিশনারদের উকিল মারফত যেটা জানা গেছে প্রায় 700-র মতো। তাহলে দেখা যাচ্ছে 500 আরও অতিরিক্ত ক্যান্ডিডেট রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বিচারপতি মান্থার যে ইঙ্গিত দিয়েছেন যে মেরিটের ভিত্তিতে এই 1200 জনের মধ্যে যে নন জয়নিং সিটটি পড়ে রয়েছে সেটা মেরিটের ভিত্তিতে পূরণ করা হোক। এখন দক্ষিণ 24 পরগনা প্রাইমারি 2009-এর ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিয়েছে, যেটা মালদা জেলা, হাওড়া জেলা এবং উত্তর 24 পরগনার ক্ষেত্রে সমস্যাটা অনেকাংশে কম ছিল, সেটা হলো সংখ্যা। পিটিশনারদের সংখ্যা এখানে অনেকটাই বেশি, প্রায় 1200-র কাছাকাছি, এবং পিটিশনারদের পক্ষের উকিলের দেওয়া তথ্য অনুযায়ী নন জয়নিং সিট পড়ে রয়েছে 700-র কাছাকাছি। সুতরাং এটা কীভাবে সম্ভব? নন জয়নিং যদি 700 হয় আর পিটিশনার সংখ্যা যদি 1200+ হয়, সেক্ষেত্রে কার ভাগ্যে চাকরি হবে এবং কে শেষ হাসি হাসবে? সেক্ষেত্রে রাজাশেখর মান্থার কথাই বলেন যে মেরিটের ভিত্তিতে, পিটিশনারদের মধ্য থেকে মেরিটের ভিত্তিতে যাতে নিয়োগ করা যায় সেই পরামর্শ তিনি দিয়েছেন। কিন্তু তখন আবার পিটিশনারদের মধ্য থেকে আরও এক আইনজীবী জানান যে অনেকগুলো নতুন কেস পিটিশনার
এসেছে তাদের তাহলে কি করা হবে, তাদের জন্য একদিন অতিরিক্ত সময় দেওয়া হোক। তো রাজাশেখর মান্থার কি করলেন, বিচার বিবেচনা করে আরও একদিন সময় তিনি বাড়ালেন, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে যারা জমা দিতে যারা কেস পিটিশনার হবে তাদেরটাও বিবেচ্য বিষয় হিসাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে কি না, যদি প্রায় 1200 জনের যে সিট রয়েছে সেই সিট থেকে মেরিট অনুযায়ী প্যানেল কমপ্লিট করার পর যদি অতিরিক্ত শূন্যপদ থাকে তারা ওয়েটিং হিসাবে থাকছে, অর্থাৎ পরে যারা কেস ফাইল করছে সোমবারের পরে তাদেরকে নেওয়া হবে বলে তিনি জানিয়েও দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 1700 পিটিশনার, নতুন পুরানো মিলিয়ে প্রায় 1700 পিটিশনার কেস ফাইল করেছে। সুতরাং এখানে একটা মজার বিষয় এবং একটা যে সমস্যা তৈরি হতে পারে, পিটিশনারের সংখ্যাটা অনেক বেশি কিন্তু নন জয়নিং সিট পড়ে রয়েছে অনেক কম। তাহলে সেক্ষেত্রে কী করা হতে পারে না, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা যেতে পারে। কিন্তু আমরা সকলেই জানি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েটের ব্যাপারটা ঠিক কী ঘটেছিল সেটা এসএসসির ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ঠিক কী ঘটেছিল। সেখান থেকে নিশ্চয়ই সরকার আর এই ভুলটি করবে না। রাজাশেখর মান্থার যখন ডিপিএসসির আইনজীবীদের কাছে জানতে চান যে ঠিক কতগুলো নন জয়নিং সিট পড়ে রয়েছে সেটা আপনারা কালকের মধ্যে জানান, কিন্তু ডিপিএসসির আইনজীবীরা জানিয়ে দেন যে স্যার এত অল্প সময়ের মধ্যে কত নন জয়নিং সিট পড়ে রয়েছে সেটা তাদের পক্ষে জানানো সম্ভব নয়। তার একটা বড় কারণ হিসাবে তারা দেখিয়েছেন যে নির্বাচনের জন্য বেশিরভাগ অফিসাররা ব্যস্ত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিপিএসসির উকিলদের কথাটা কিছুটা হলেও মেনে নিয়েছেন এবং তিনি তাদেরকে 10 দিন সময় দিয়েছেন, অর্থাৎ আগামী 10ই মে পরবর্তী শুনানির ডেট ঠিক করেছেন। মোটামুটি আজকের যে শুনানি সম্পন্ন হয়েছে সেই শুনানির আপডেট মোটামুটি এটুকুই, যেটা জিস্ট করলে পাওয়া যায়। মূল বিষয়বস্তু ছিল এটাই। এখন প্রচণ্ড আগ্রহে আমরা তাকিয়ে থাকব আগামী 10ই মে ঠিক কী ঘটতে চলেছে মহামান্য হাইকোর্টে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ইজলাসে। ধন্যবাদ।